বাংলাদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের সফরের পর থেকে একটা বড় ধরনের আলোড়ন শুরু হয়েছে যে ভারতের চোখেই বাংলাদেশকে দেখা শুরু করেছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্র আবারও। কারণ সার্জিও গোর বাংলাদেশে এসে কেনই বা না হলে দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করবেন। ওদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারত সফরের একটা আমন্ত্রণ পত্র পৌঁছেছে বটে, কিন্তু সেটা বিমস্টেক সভাপতি হিসেবে নাকি প্রধানমন্ত্রী হিসেবে তাকে এই দাওয়াত পাঠানো হয়েছে তা নিয়েও বাংলাদেশ ভারতের সংবাদ মাধ্যমে বিস্তর আলোচনা চলছে। এখন প্রশ্ন হচ্ছে, এমন একটা পরিস্থিতিতে ভারত সরকার কি সত্যি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে, যখন 5ই আগস্ট আবার এমন খবর প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনা দিল্লিতে রীতিমতো একটা সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে ভারতে কর্মরত বিদেশি সংবাদ সংস্থাগুলোর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। মানে শেখ হাসিনাকে এতটা প্রকাশ্যে বক্তব্য রাখার বা রাজনীতি করবার সুযোগ দিলে সত্যি কি ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন সম্ভব, নাকি ভারত ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবারও প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত? এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বোস। প্রতিম রঞ্জন বোস, আপনাকে স্বাগত জানাই। প্রতিম রঞ্জন বোস, মানে প্রশ্নটা হচ্ছে, সার্জিও গোরের সফর, ব্যাপক আলোচনা ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্র এ নিয়ে যখন চলছে, তখন আবার শেখ হাসিনা 5ই আগস্ট দিল্লিতে একটা অনুষ্ঠান করবেন, মানে তার বাড়ি থেকে এবার বেরিয়ে আসবেন, ভার্চুয়ালি যোগ দেবেন আমি যতটুকু জানতে পারছি। কিন্তু মানে তা নিয়েও আলোড়ন, এমনকি ভারতের সংবাদ মাধ্যমগুলোতেও এই প্রশ্ন যে মানে এটা আসলে ভারত সরকার কি বার্তা দিতে চাইছে। আমার মনে হয় এটা তিল থেকে তাল হচ্ছে। প্রথমত হচ্ছে যে যেমন আমি আপনার যে ইন্ট্রোডাকশনটা শুনছিলাম যে ভারতের চোখে কিনা, একটা কথা বলি, শুনতে যেভাবেই লাগুক, সেটা হচ্ছে যে কোভিডের পরে, আহ, বিশেষত 2022-এর পরে জিওপলিটিক্স যেখানে শিফট করে গেছে, এটা আমি বহুদিন আগে কলামে লিখেছি এবং এটা নতুন কোনো কথা নয়। সেখানে ছোট ছোট দেশের আর খুব বেশি রোল নেই, কারণ বড় দেশেরাই সামলাতে গিয়ে যথেষ্ট হিমশিম খাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ইউরোপে কি হচ্ছে। আহ, তো সুতরাং এখানে বাংলাদেশ একটা নানান ধরনের ফোর্স, তার মধ্যে অফকোর্স একটা ভারত ইউএসএ চায়না আছেই, আরো ফোর্সেস আছে। তো তাদের মাঝখানে একটা বাংলাদেশ, এটা হলো জিওপলিটিক্যাল এক্সপ্লেনেশন। যেহেতু আপনি জিজ্ঞেস করেননি, তাই এর বাইরে আমি আর যাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে হাসিনা কি করছে। ভারত সরকার প্রথমেই বলে দিয়েছে কয়েকটা কথা, সেটা হচ্ছে যে আমরা রাজনীতি করতে দেইনি। রাজনীতি করেওনি। শেখ হাসিনা এখানে কি কোনো গভর্নমেন্ট ইন এক্সাইল ফর্ম হয়েছে? আওয়ামী লীগের কোনো উইং ফর্ম হয়েছে? কোথাও কোনো কিচ্ছু নেই প্রমাণ। থার্ড পয়েন্ট হচ্ছে এই গোটা বিষয়ের ভেতর যে আহ, হাসিনা আসবেন, হাসিনা থাকবেন, আমাদের একটা স্টোরি যেটা নিয়ে খুবই আপনিও আমাকে সেদিন যোগাযোগ করেছিলেন, আমি কথা বলতে পারিনি, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছিল। যদি স্টোরি লাইনটা পড়া যায়, যেটা আমাদের ওই ফরেন অ্যাফেয়ার্স এর যে স্ট্যান্ডিং কমিটি আছে তাদের কোট করে, যদিও আমি যতদূর জানি ওই ইনফরমেশনটা অনেক পুরনো, তাহলে সেখানে একটা পরিষ্কার জিনিস ছিল, ভারত বাংলাদেশ সম্পর্ক আর হাসিনা দুটো আলাদা বিষয়। হাসিনাকে মিলিটারি প্লেন নামিয়ে দিয়ে গেছে, হাসিনা এদেশে আছেন। ভারত বাংলাদেশ সম্পর্ক, এটাকে রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইউনূসের সময় থেকে, যে হাসিনার জন্য আটকে যাচ্ছে, যেটা 2 বছর বাদে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। বাংলাদেশে দুটো দল আছে, মানে সমষ্টি আছে। যে দল ক্ষমতা পায় সে ক্ষমতাটাকে রেখে দেয় আরেকজনকে তাড়িয়ে দিয়ে। মানে এক্ষেত্রে তাই ঘটেছে। এর আগে যেটা ছিল, আরেকজনকে চাপানো ছিল হয়তো, এবার একজন পেয়েছে, পেয়ে আরেকজনকে তাড়িয়ে দিতে চায়। তো আপনি হাসিনা ভুলে যান। বাংলাদেশে আওয়ামী লীগের লোকেরা যে পরিস্থিতিতে আছে, সেটাকে মানবেতর পরিস্থিতি বললে খুব কম বলা হয়। আমার মনে হয় আমি এই অবধি আমি শেষ করলাম এখানেই। আপনি যে ওই যে দ্বিতীয় যে প্রেস কনফারেন্সটার কথা বলছিলেন যে আহ, এর আগেও সেটা কিন্তু
ডিসেম্বরে ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল, না জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই জানুয়ারির সেই প্রেস কনফারেন্সটার পরেও কিন্তু বাংলাদেশ সরকার বলেছিল যে তারা বিস্মিত হতবাক, মানে শকড, যে কিভাবে তখন ইউনূস সরকার কিভাবে শেখ হাসিনাকে একটা প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে দেওয়া হলো। একেবারেই ঠিক তার একটা অডিও বার্তা সেখানে প্রচার করা হয়েছিল, কিন্তু একটা অডিটোরিয়ামের মধ্যে তো সেটা বেজেছিল। তখনও কিন্তু বাংলাদেশ সরকার তার প্রতিবাদ করেছিল। কিন্তু ভারত সরকার তো তার মানে বাংলাদেশ সরকারের এই উদ্বেগটা একেবারেই মাথায় নিচ্ছে না। তার মানে ভারত সরকারের সরাসরি বার্তাটা হচ্ছে এই, যে শেখ হাসিনা এখানে আছেন সেটা একটা ভিন্ন ইস্যু, আর সম্পর্কটা দুদেশের এগিয়ে নিয়ে যেতে হবে অন্য বিবেচনা করে, এটাই বার্তা। 100%, 100%, এর মধ্যে ভুল তো কিছু নেই। শেখ হাসিনাকে আপনি আমার বাড়ি নামিয়ে দিয়ে গেছেন, আমি গিয়ে আপনার বাড়ি থেকে তুলে আনি, একেবারে সরকারিভাবে নামিয়ে দিয়ে গেছেন। তাদের আমরা রেখেছি, তাকে আমরা দিয়েছি জায়গা, সেটা অবশ্যই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এবং তার যে স্টেচার তার জন্যে তিনি আমাদের বন্ধুও বটে। কিন্তু আর বাকি আওয়ামী লীগের লোকজন, তাদের আমরা যাদের ঢুকতে দিয়েছি, সেটা ঠিক একইভাবে বিএনপির লোককেও আমরা থাকতে দিয়েছিলাম। আর 1971 সালে যুদ্ধ মেটার পর ঠিক একইভাবে রাজাকারদের, তারা ভারতীয় সৈন্যদের হাত পা ধরে এসছিল ওই 93,000-এর ভেতর, যা শুনেছি 10-15 হাজার ছিল রাজাকারদের সংখ্যা। সুতরাং এটার মধ্যে আমি কোনো খারাপ দেখি না। একটা দেশের চারদিক থেকে প্রায় ভারত দিয়ে ঘেরা, সুতরাং সে যেতে গেলে কোথায় যাবে? তার দেশে যখন একটা সমস্যা হয়, এবং ঠিক যে কারণেই ভারত চায় না যে তার দেশে কোনো আর সমস্যা হোক, দেশটা চুপ নিজেদের মধ্যে যা হোক থাকুক, কিন্তু এমন কিছু না হোক। সেটা এমনকি দুর্ভিক্ষ, মহামারী থেকে যে কোনো জিনিস হতে পারে, আমি সবকিছু মিলিয়েই বলছি, যে যাতে তার ঘরে এসে না লোক জড়ো হয়। কারণ মানুষ রাস্তার ওপারে এসে বলছে যে ঢুকতে দাও, তা নাহলে আমাকে মেরে ফেলবে। সেই সেই পরিস্থিতি তো আছে, সেই পরিস্থিতি তো ছিল। দোষী নির্দোষ সেটা অবশ্যই বাংলাদেশ দেখবে, কিন্তু তার আগে পিটিয়ে মেরে ফেলতে হবে, মোটামুটি এটাই নিদান। এবং এটা আমার কথা না, তাজুল ইসলাম, ফরমার যিনি চিফ প্রসিকিউটর, ইউনুস অ্যাপয়েন্টেড যিনি ছিলেন চিফ প্রসিকিউটর, তার আগে জামাতের অ্যাডভোকেট ছিলেন, তিনি হাসিনার ফেরার খবরে প্রায় সমমানের একটা মন্তব্য করেছেন, যে মানুষ গিয়ে ওনাকে দেখে নেবে টাইপের। মানে আপনি শুরুটা যেখান থেকে করেছেন সেই জায়গাটা একটু যেতে চাই। আপনি বলছেন যে মানে পরিস্থিতিটাই জিওপলিটিক্যালি ওই জায়গায় গেছে, ভূরাজনীতির অবস্থাটা এমন যে বাংলাদেশের মতো যে ছোট রাষ্ট্রগুলো, তাদের আসলে মানে বিভিন্ন বড় রাষ্ট্রের চাপে সেভাবে মানে কি বলবো, কোনো সে রাখবার কোনো উপায় নেই, নিজস্ব কোনো সেভাবে মানে তারা একটা চাপে জর্জরিত অবস্থায় থাকবে, এটাই একটা নিয়তির মতো। এখন সার্জিও গোরের সফরটা সেজন্যই খুব আলোড়ন তুললো কিনা, যে মানে এটাই প্রমাণিত হলো কিনা যে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র মিলে আসলে সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কি হবে। মানে প্রেসিডেন্ট ট্রাম্প তো ক্ষমতা নেওয়ার পরপরই আপনার মনে থাকবে প্রধানমন্ত্রী মোদি যখন ওয়াশিংটন গিয়েছিলেন, তখন তিনি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে বাংলাদেশ বিষয়টা উনি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিতে চান। বিষয়গুলো এরকম হচ্ছে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা তো প্রায়ই ভালো থাকে না, কিন্তু বাংলাদেশ বিষয়ে তারা এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে সেটা বোঝাতেই, খুবই চোখে আঙুল দিয়ে বোঝাতেই দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক ঢাকায়। দেখুন, আপনি তো সাংবাদিক এবং স্বনামধন্য, তো সুতরাং এর অপটিক্স গুলো আপনি নিজেই ভালো বোঝেন, আমার দরকার পড়ে না। দ্বিতীয়ত হচ্ছে যে পৃথিবীর পরিস্থিতিটা ঠিক এই মুহূর্তে কি, আমেরিকান যে অ্যাটাকস, সেটা ভারতীয় ট্যাঙ্কারের ওপর ফ্ল্যাগ ভেসেলে যেমন হয়েছে, চাইনিজ ফ্ল্যাগ ভেসেলেও হয়েছে। আবার কিছুদিন আগে কিছু চাইনিজকে সেটা আবার ইন্ডিয়ান নিয়ে রেস্কিউ করেছে। দেখুন, পৃথিবীতে যদি আমি চোখ বুজে থাকি, তার জন্য তো পৃথিবী দায়ী নয়। ধরুন আমেরিকা একগাদা কমান্ড বানিয়েছে, তার দেশ কোথায়? 10 বা 15 হাজার কিলোমিটার দূরে। সে, তার প্যাসিফিক কমান্ড কোত্থেকে আসে? এটা কি তার দেশ? সে বানিয়েছে ওয়েস্টার্ন কমান্ড, সে বানিয়েছে অমুক কমান্ড, সে সারা পৃথিবীটাকে সে দেখছে। ঠিক একইভাবে নতুন যে পাওয়াররা উঠে আসছে, তারাও করছে।
এটাই পৃথিবীর নিয়ম। এবং সেক্ষেত্রে এই জিওপলিটিক্সটাকে যেভাবে দেখা হয়, বিশেষ মানে আমি কোনো করছে জিওপলিটিক্স কোনো একটা একটা কোনো কি বলবো, ইটস নট আ স্ট্যাটিক আইডিয়া। কোল্ড ওয়ার যুগে এক ধরনের জিওপলিটিক্স ছিল, কে কার সঙ্গে। পরবর্তী যে মাল্টিপোলার যে যুগ তৈরি হচ্ছে, সেই মাল্টিপোলারিটিতে নতুন ইকুয়েশনস হচ্ছে। আপনি দেখলেন আমেরিকা ইন্ডো প্যাসিফিক ড্রপ করলো তার কমান্ড নেম থেকে, সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ইন্দোনেশিয়া তারা ইন্ডো প্যাসিফিক কয়েনেজ করলো, এবং তারা খুব স্ট্র্যাটেজিক সমস্ত অ্যাকশনস নিতে শুরু করলো। ইন্ডিয়া শুধু ইন্দোনেশিয়া নয়, অস্ট্রেলিয়াও তার সঙ্গে আছে। জাপান ইজ আ ভেরি গুড অ্যালাই অফ ইন্ডিয়া, স্ট্র্যাটেজিক অ্যালাই। তো এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে মাল্টিপোলারিটি, এবং সেই মাল্টিপোলারিটিতে প্রত্যেকেই টেরিটরি কন্ট্রোল করতে যাবে। এই যে বঙ্গোপসাগর জুড়ে ইন্ডিয়ার যে পোর্ট, আমরা আগে স্ট্রিং অফ পলস জানতাম চীনের, এখন বঙ্গোপসাগর জুড়ে ইন্ডিয়া আপ টু ইন্ডিয়ান ওশান একেবারে ভারতের স্ট্রিং অফ পলস তৈরি হচ্ছে। আপনি যে নতুন পোর্ট দেখছেন সাবাং, সেটা মালাক্কান স্ট্রেটের উপর, যেটার উপর দিয়ে পৃথিবীর 65% এনার্জি যাতায়াত করে। তো এগুলো কি, কেন? সুতরাং জিওপলিটিক্সের সঙ্গে শক্তি, সেই শক্তি অর্থনৈতিক শক্তি, মিলিটারি শক্তি, অনেক শক্তি আছে। তো সব মিলেমিশে আসে। আপনি দেখুন মিডল ইস্টের কি অবস্থা, অনেকভাবে দেখতে পারেন। আমেরিকা কারোর বাধা টাধা শোনে, ধরুন ভারতের চাবাহার পোর্টে, সেখানে তো সেও হামলা করে দিয়েছে, কেমন? আবার ধরুন ইরান যেমন হামলা করেছে, আবার এরা এত পিস অ্যাকর্ড করছে, ইসরায়েল বলছে আমি আমার মতো চলবো। তো দিনের শেষে অন্তত এই মুহূর্তে পৃথিবীতে কোনো স্টেবিলিটি নেই। সুতরাং প্রত্যেকের শক্তি সামর্থ্য অনুযায়ী সেটাকে ম্যানেজ করছে। কেউ একটু বেশি জায়গা নেবে, কেউ সেখানে ছোট দেশগুলোর অবস্থা অবশ্যই খারাপ। আজকে যদি ইউরোপের এমন অবস্থা হয় যেখানে ন্যাটো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ইউরোপ মিলিটারাইজেশন করছে, তো সেখানে বাংলাদেশ কোথায় থাকে? আমি এখানে তো ছোট বড় হওয়ার কোনো ব্যাপার নেই পৃথিবীতে। আপনি ছোট একটা অর্থনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন, আপনাকে কিন্তু জাপানের মতো দেশ, তার 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 আজকে এককালের সে পাওয়ার, সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অত বড় যুদ্ধ করেছে, কেমন? সেই জাপান কি আজকে কি, সে কেন ইন্ডিয়ার সঙ্গে অ্যালাই করে? তাহলে আপনি তাইওয়ানকে দেখুন, তাইওয়ান অত বড় অর্থনৈতিক শক্তি, তো তার এত ইনসিকিউরিটি কেন? সুতরাং এগুলো খুবই মানে খুব ইমোশনাল কথাবার্তা। জিও পলিটিক্স তো ইমোশন কোনো জায়গা নেই, একেবারে স্ট্রেট কাট। মানে ভারত আমার চিরশত্রু সেটা ভেবে বসে থাকারও হয়তো কোনো উপায় নাই। কিন্তু তারেক সেটা রহমান কি ভেবেই তো আসবেন মনে গন্ডগোলটা হচ্ছে হয়েছে। আপনার ব্রিক্স সম্মেলনে? ভারত সরকার এরকম একটা দাওয়াতি বা তাকে পাঠালো কেন, যেই দাওয়াতে মানে তাকে প্রধানমন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয় নাই এখনো নাকি? মানে তার কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা সেসবও ঠিক হয় নাই। বাংলাদেশের পত্রিকাতেই এসেছে, মানব জমিনে, টাইমস অফ বাংলাদেশে। তো এসব অবস্থায় তিনি আসেনি বা কি করে? মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী হবার পর তো প্রধানমন্ত্রী মোদী দারুণ মানে উচ্ছ্বাসের সঙ্গে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ভারত কি চায় না যে তারেক রহমানের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক হোক? না না, কেন চাইবে না? কিন্তু ইটস অ্যাবাউট মিসিং আ বাস। তারেক রহমানকে ভারত রেড কার্পেট দিল, আপনি এভাবে চিন্তা করুন। আজকে ভারত যদি বাংলাদেশে এমন হতো, হাসিনা সরকার পড়ে গেল, হাসিনা এখানে, আমি বাংলাদেশের ভাষায় বলছি, কোট আনকোট পালিয়ে এলো, যদিও পালিয়ে আসেনি যদি টেকনিক্যালি দেখি। এবার বাংলাদেশে যে সরকার এলো, সে বলল আমরা ভারতের সঙ্গে কোঅপারেশন পুরো দমে করব, কেমন? এবার তাহলে আমাকে বলুন, ভারতের কাছে শেখ হাসিনার গুরুত্ব কতটুকু থাকতো? উত্তরটা আপনার জানা। তো তাহলে আপনি যদি পাকিস্তানি চোখ দিয়ে পৃথিবীকে দেখতে যান বা ভারতকে দেখতে যান, তাহলে সংঘাত অনিবার্য। আপনি আমার নেক্সট নেবার, অফকোর্স ইউ আর ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে যখন ভারতের প্রধানমন্ত্রী, সে রিজিওনাল পাওয়ার, তাকে আপনাকে সে একেবারে মানে আমি তো মানে ভেরি অনেস্টলি, নট টু মাই টেস্ট, আমি হলে এটা সাজেস্ট করতাম না সরকারকে, কিন্তু আবার উল্টো দিক থেকে দেখলে তখন যে মোদি ওরকম আগ বাড়িয়ে ফ্যামিলি নিয়ে এসো অতখানি একেবারে মানে একটা দিয়ে বসলো আমন্ত্রণ, সেটা দিয়েছিল বলেই
আজকে এই সিচুয়েশনটা কিন্তু টাইট সিচুয়েশন হচ্ছে। আজকে যদি উনি আসেন, অফকোর্স টাইটার সিচুয়েশন। কারণ তখন হাসিনা কিন্তু দুপায়ে এগিয়ে এসে, সেটা কিন্তু সবসময় এইভাবে ভাবলে হবে না যে ভারত বলে দিচ্ছে আর হাসিনা গিয়ে গিয়ে করে দিচ্ছে। হাসিনা, আপনি খুব ভালো করে জানেন হাসিনাকে, আমি আপনাদের মতো না জানলেও আহ, আপনাদের মতো লোকেদের সঙ্গে কথা বলে আমি হাসিনাকে যতটুকু জানি বা বুঝি, তাতে জাস্ট বলে দিলেই ও কিছু করবে না, কোনোদিনই করে। কেমন, 1981 সালেও তিনি একটা জায়গায় এসে গোঁ ধরেছিলেন ফেরত যাবেন। ভারত কিন্তু এমন নয় যে ভারত ঠেলে পাঠিয়ে দিয়েছিল টাইপের। তো অফকোর্স একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল, তাতে কোথাও একটা কিছু কাজ কাজ তার কাজ ছিল। কিন্তু এবারেও এখানে আমি যতদূর দেখি যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, হাসিনা ইজ ওয়েল অ্যাওয়্যার অ্যাবাউট ইট। সে একটা জায়গায় দেখেছে যে এখানে সে একটা পলিটিক্যাল গ্যাম্বল নিয়েছে, যেটা, কারণ এটা যদি সে না করে তাকে কোনো না কোনো একটা জায়গায় করতেই হবে। কারণ না করলে পরে তাহলে তার ইকুইটিটা পড়ে যাবে, তার ক্রেডিবিলিটিটা পড়ে যাবে। সুতরাং সে সেটা করেছে। এটা অবধি একদম মানে এই জিনিসগুলো এভাবেই ঘটছে আমার যতটুকু আমি বুঝি। আর ইনসোফার অ্যাজ বাংলাদেশের সঙ্গে জিও পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু আলাদাভাবে ঘটবে হাসিনা থাকলে। দেখুন, হাসিনা চিরকাল ছিল না বাংলাদেশে। 1975 থেকে 1990 এর রাজনীতিতে হাসিনা ওয়াজ নো ওয়ান, মানে এমন কোন ব্যক্তি নন উনি। তার পরবর্তীতেও 2009-এর আগে উনি অত বড় কেউ ছিলেন না। বরং 2001 অব্দি বলি, এক যদি আমি যাই, তাহলে অত বড় কিছু ছিলেন না। বিএনপি এগুলো একদম গাঁজাখুরি কথা যে ভারত শুধু হাসিনাকেই চেনে। 1994 সালে যে ইলেকট্রিসিটি ট্রেড আজ হচ্ছে, 1994 সালে পিভি নরসিংহ রাও সরকার একই ধরনের, তখন তো ভারতও অনেক কম শক্তি ছিল, একই ধরনের একটা প্রপোজাল নিয়ে গিয়েছিল ইলেকট্রিসিটি ট্রেডের। 2004 সালে আমার মনে হয় বাংলাদেশের হিস্ট্রিতে এখনো অব্দি ম্যানুফ্যাকচারিং এর সব থেকে বড় এফডিআই প্রপোজাল নিয়ে গিয়েছিল টাটা। তো এগুলো কি গাছ থেকে পড়েছিল? এই যে কথাগুলো বলে 2013 সালে, 12 সালে, 13 সালে, যখন ভারত খালেদা জিয়ার সঙ্গে একটা বিরাট ভাবে সম্পর্ক তৈরি করতে যাচ্ছিল, তাতে হাসিনা চটে যাচ্ছিল, কেমন? তো এইগুলো কি এমনি? এগুলো কি হয়নি? আমি যদি দেখি আমার হিসেবে, আমাদের লিবারালাইজেশনের পর থেকে ক্রমাগত বাংলাদেশের সঙ্গে সব সরকারের সঙ্গে করার চেষ্টা করা হয়েছে এবং তার প্রমাণও আছে। এখন ওই যে বললাম, মানে হয় তুমি ভালো নয় আমি ভালো টাইপের পরিস্থিতি। এটা আপনাদের ডোমেস্টিক সিচুয়েশন, তার মাঝে আমাদের পড়তে হয়, কেমন? তো সেটা নিয়ে চলছে। আর আমি আমি কিন্তু এর বাইরে এভাবেই দেখি জিনিসটাকে, এটা খুব মানে, আপনি দেখুন না, আজকে আজকে তারেক রহমানের যদি, তিনি তো তিনি তো বিমস্টেকের প্রধান তো বটেই, কেমন? তো তাতে যদি তার অপমান হয়, তাহলে ভারতের অ্যাম্বাসাডার গিয়ে বসেছিলেন, তার ওনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না, তাহলে তো এখানে ভারতের গাল ফুলিয়ে বসে থাকা উচিত। আমরা কি কেউ ওরকম ভাবে থাকছি না প্রফেশনালি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করছি? আরো যদি বলি, হাসিনা, হাসিনা আমার যতদূর মনে পড়ছে ড্যান মজেনা থেকে শুরু হয়েছিল, পরপর 3জন আমেরিকান অ্যাম্বাসাডারের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করেছিলেন, কেমন? তো তাহলে কি আমেরিকা গাল ফুলিয়ে বসেছিল? এগুলো কোনো প্রফেশনাল রাজনীতিতে হয় না। তারা জানে কি করে, ঠিক আছে এখন কেউ করছে করছে, আবার কখন ঠিক তাকে ধরে নেবে, এরকম ভাবেই চলে। এই যে চিরশত্রু বলে কিছু নাই, এটা বলার পরে আমি একটা কথা প্রায়ই মনে করাই যে বাংলাদেশে সবসময় বলা হয় যে নির্বাচনগুলো শেখ হাসিনা করবার পর সবসময় ভারত শুধুমাত্র সমর্থন দিয়েছে, কিন্তু তখন চীন, রাশিয়া, ভারত কিন্তু ভীষণভাবে সবার আগে, নির্বাচনের আগে পরে আহ, শেখ হাসিনা সরকারকে প্রকাশ্যেই সমর্থন দিয়েছে এবং অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের বিপক্ষে দাঁড়িয়ে একসাথে কথা বলেছে, অনেক ক্ষেত্রে ইরানও। আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু ভারত একটা জায়গায় তো খুব স্ট্যাটিক থাকছে। এই যে শেখ হাসিনাকে এই বিপদের সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেদারসে সাক্ষাৎকার দিতে দিচ্ছে, তাই তো শুধু নয়, এই যে মাঝে মাঝে প্রকাশ্যেও তাকে, এই যে ফরেন করেসপন্ডেন্স ক্লাবে আগে এক দফায়, এখন আবার এই যে বেরিয়ে আসা, এগুলো তো আসলে একটা বোধহয়
মানে ওই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আমরা আসলে শেখ হাসিনার সাথে সম্পর্কটাকে ভীষণ বেশি গুরুত্ব দিচ্ছি, আমরা চাই উনি পারলে আরো সংগঠিত হন, উনি উনার সমর্থকদের উদ্বুদ্ধ রাখুন, উনি আন্তর্জাতিক মিডিয়ায় রেলেভেন্ট থাকুন এবং উনি একটা খবরের শিরোনাম হন। এই ব্যবস্থাটা তো শেখ হাসিনার জন্য ভারত সরকার করে না দিলে, অনুমোদনটুকু অন্তত না দিলে সম্ভব হতো না এই বিপদে শেখ হাসিনার। আওয়ামী লীগের পেছনে এই মুহূর্তে শুধু ভারত আছে, এবং ভারতের যারা সহযোগী দেশ থাকবে, যারা সবই ইস্যু বেসড হয়, কেমন, রাশিয়া আই এম শিওর ইজ সাপোর্টিং, কেমন, তো তারা এই মুহূর্তে আছে। এবং অবশ্যই এটার মধ্যে তো কোনো লুকোছাপার কিছু নেই, ভারত তো একটা পাওয়ার, তাই সে ব্যাকিং করছে। ঠিক যেভাবে আরেকটা পাওয়ার তাকে টেনে নামাতে চেয়েছে, তার আরেকজন পাওয়ার ব্যাকিং দেবে, এটাই নিয়ম। তো এই মুহূর্তে আওয়ামী লীগের পেছনে ভারত ছাড়া নেই কিছু। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ন্যারেটিভ পুরো উল্টে গেছে, কেমন, আপনি যদি অ্যান্টি হাসিনা হন, হাসিনা যদি আপনার উপর অত্যাচার করে থাকে, তাহলে ওটা হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। আর গত 2 বছরে যা যা ঘটছে এগুলো কোনো হিউম্যান রাইটসে পড়ে না, কেমন। তো সুতরাং এগুলো আপনার এটা এটা নিয়ে মানে এটা নিয়ে তো নতুন কিছু বলার কিছু নেই, এটা তো অবশ্যই আছে, থাকবেও। দ্বিতীয়ত হচ্ছে হাসিনা কেন, আমি তো আপনাকে বললাম যে আজকে যদি বাংলাদেশের পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স, তাদের ইন্টারনাল পলিটিক্সে আমরা কখনো ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছি, মোদিও আজ একদিন না একদিন হারবে, কিংবা ছেড়ে সরে যাবে, বিজেপি তো হারবে একদিন, কেমন। তো আরো অনেকে এসেছে, জিতেছে, হেরেছে, পড়ে গেছে। প্রধানমন্ত্রী এসেছে বাজপেয়ীর ভাষায় যে মানে সরকার আয়েগি যায়গি, হ্যাঁ, কিন্তু দেশটা থাকবে। তাহলে সেই দেশটা, আপনি যদি আমার দেশের দিকে তাকান, তাহলে তারা কিন্তু তাদের ফরেন পলিসি কিন্তু সর্বক্ষণ একই থেকে গেছে। সেটা অন্যান্য দেশেরও কিন্তু তাই, বড় যে কোনো দেশের। এবার পাকিস্তানেরও ফরেন পলিসি এক থেকেছে, যে আমার চিরশত্রু হচ্ছে ভারত। কিন্তু এই দুটোর মধ্যে তো একটা কোয়ালিটেটিভ ব্যাপার আছে। আপনি যদি আগেই ঠিক করে রাখেন যে এখন যদি ওই মানে আপনি যদি আমাকে দেখতে না পারেন, তাহলে আমার সবকিছুই খারাপ লাগবে আপনার, কেমন। তো সেটাই হয়েছে। আমি তো যদি আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, বাংলাদেশে যে সরকার এলো, ভারত বিএনপিকেও সেই একই এক্সটেনশন দিল। বরং যদি আমি অ্যাপারেন্টলি দেখলে মনে হবে ভারত কেঁচো হয়ে আছে, এবং বাংলাদেশেও সেটাই মোটামুটি। যদি আপনি ব্লক ফ্লগ ওই পিনাকি ইত্যাদিদের দেখেন, তাহলে মোটামুটি যে ভারতকে একদম দেখিয়ে দিচ্ছি আমরা। এইভাবে কি ভূ রাজনীতি বা পাওয়ার পলিটিক্স চলে? ভারতের আপনি এই করছেন, আজকে এখানে ঢুকতে দেবো না, ও ওখানে করলো কেন? আপনি ভারতীয় হাইকমিশনার গেছিলেন একটা ওই মূর্তি করতে, ঠিক তাকে আপনি জেলে ঢুকিয়েছেন। আপনি চিন্ময় প্রভুকে বেছে বেছে আপনি হিন্দুদের করছেন, আমার গা জ্বালা তো করছে, কেমন। এগুলো তো আমরা কখনো জোরে বলছি, কখনো চুপ করে থাকছি, পুরোটাই স্ট্র্যাটেজিক। এক না একদিন ওটা তো দাম দিতে হবে আপনাকে। তো এগুলো এইভাবেই চলে আপনার রাজনীতি। সেই রাজনীতিতে যদি আজকে বাংলাদেশ তার কোঅপারেশনের জায়গায় ইন্ডিয়ার সঙ্গে এক থাকতো, যদি কোঅপারেশনে কি ছিল, এ তো এমন একটা সমস্যা যা নেই সেটাই বলে। গ্যাস, এই কয়েকদিন আগে একটা ক্লিপে দেখলাম, এমন ভাবে লোকের মাথায় ঢোকায়, কেউ একজন বলছিল, সাধারণ লোক, যে ভারতকে সব গ্যাসগুলো দিয়ে দিয়েছে। এবারে এটার এই এই গ্যাসের কোনো মানে এর সমস্যার সমাধান নেই, কেমন। এটা যতক্ষণ না বাংলাদেশ ম্যাচিওর হচ্ছে। তো তারা যদি তাদের মতো করে আজকে ট্রেনটা 2 বছর বন্ধ, 2 বছর হলো ট্রেন বন্ধ। ভারত আবার আবার ভিসা বাড়ালো, কিন্তু মাঝখানে পুরো অনেকখানি কমিয়েছিল, তাও খুব কম না। হাসিনা যখন এসছিলেন পাওয়ারে, তখন ভারত 5.5 লাখ ভিসা দিত বছরে, পরবর্তীতে সেটা প্রায় 17 লাখ অব্দি যায়। এই 5.5 লাখের বদলে আমার যতদূর মনে পড়ছে, যে মাঝখানে একদম 24-এর পরে ভারতের ভিসাটা বোধহয় 3.5-4-এর মতো চলছিল, কেমন। তো এখন সেটা আবার বেড়েছে। এটা পৃথিবীর সব থেকে বড় ভিসা অপারেশন বাই এনি কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি। তো আমি কোথায়, আমি এত কিছুর পরে ভারত কিন্তু এমন করেনি যে দেখ তোকে কিরম দেখাই বলে সকালবেলা সুইচটা অফ করে, কাঁচা লঙ্কার দাম বেড়ে গেছে দেবো না, এটা করব না, এরকম কিছু হয়নি কিন্তু।
ইন্ডিয়া ইজ মেনটেনিং ইটস রিলেশনস এবং স্ট্যান্ডিং বাই। মাঝে আমার যতদূর মনে পড়ছে ইউনূস সরকারের সময় দুবার তারা এসওএস পাঠিয়েছিল এই এই ধরনের কমোডিটি ভেজিটেবলসের, তো সেগুলো সব গেছে। তো তাহলে পরে বাংলাদেশ তার একটা বেসিক, তার রাজনীতিতে কিন্তু সে কিছুতেই বদলাবে না, সে তার রাজনীতিতে এটা মেনটেন করেই যাবে। এই ভারতটাই হচ্ছে তার রাজনীতির মূল মন্ত্র, একদম পুঁজি হয়ে দাঁড়িয়েছে। তার রাজনীতি হাসিনা নয়, তার রাজনীতি ভারত, এটাই সমস্যা। তো সুতরাং সে ওটা বদলাক, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কে হাসিনা কোত্থেকে আসছে? হাসিনাকে সরিয়ে দিলেই হয়, হাসিনার বদলে আরেকজন এসে হাসিনার কাজটা করলেই ভারত তাকে মাথায় তুলে নাচবে। ভারত তো তারেক রহমানকে মাথায় তুলে নাচতে চেয়েছিল। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি তারেক রহমান মোদির আমন্ত্রণে তখন আসতেন, আপনি দেখতেন কি পরিমাণ শোবাজি হতো। হয়তো তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী তো গাড়ি চালাতে পারেন না, কিন্তু গাড়িতে চড়তেন ওই সেই যেটা করে আজকাল অটোমোবাইল ডিপ্লোমেসি ইত্যাদি হ্যান ত্যান, তো নানান রকমের। কারণ এরা এরকমই করে। আপনার মনে থাকতে পারে যে ভারত লাস্ট যে বিডটা নিয়েছিল, তারপরে ভেরি রাইটলি দে আন্ডারস্টুড হোয়ার দ্য প্রবলেম ইজ। যখন ওই শরীফ ছিলেন, এই এই শেবাজ শরীফের যে দাদা, নওয়াজ শরীফ, নওয়াজ নওয়াজ শরীফের শরীফ সঙ্গে দেখা করতে হুট করে প্রধানমন্ত্রী মোদী চলে গেলেন না? প্রধানমন্ত্রী ফিরছিলেন, সেখানে হট করে ওর মেয়ের বিয়েতে চলে গেলেন আনইনভাইটেড। সুতরাং এগুলো করা হয়, আজকের দিনে তো বিশেষত করা হয়। আপনার বড় বড় লোকেরা তারা এসে মোদিকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, তারা কি ছোট হয়ে যাচ্ছে? ছোট হচ্ছে না, এগুলো করা হয়। তো সেখানে এখন তারেক পুতিনের রহমানের, সঙ্গে তো বৈঠকটা মোদির সম্প্রতি সফরে মনে হয় ওই রাশিয়াতেই তো বোধহয় পুতিন আর মোদি গাড়িতে কতক্ষণ কথা বললেন, এই তো সংবাদ শিরোনাম হলো। শুধু একটাই নয়, আরো বারবার হয়েছে এই গাড়িতে এগুলো, এখন এটা বারবার হয় এদের। একদম। এবং সম্ভবত সেই প্রত্যাশাতেই একেবারে জুবায়দা রহমান, জাইমা রহমানের নাম উল্লেখ করে কিন্তু একটা আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী সেই ফেব্রুয়ারিতেই তারেক রহমানকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রতিম